যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে আমরা চাপ অথবা কি বলি স্ট্রেস, ঠিক আছে, পীড়ন। এই এরিয়ার মধ্যে আমার যখন একটা এরকম কংক্রিট থাকে এবং এর মধ্যে যখন স্টিল থাকে, তখন এই কংক্রিট এরিয়া এবং স্টিল এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন ধরনের এরিয়ার ট্রান্সফরমেশন অথবা টোটাল এরিয়া, কংক্রিট এরিয়া, স্টিল এরিয়া, এই জিনিসগুলো আমরা নিয়ে আসি। তো আমরা এখানে হচ্ছে এসি বলতে যেটা বোঝায়, অনলি স্টিল এরিয়া, আর এসি হচ্ছে ট্রান্সফর্মড এরিয়া। ট্রান্সফর্মড এরিয়া কি, আমরা যদি একটু ছবি দেখা ট্রাই করি, এই জায়গায় এই ছবিটা একটু যদি দেখি, দেখেন এখানে যে আমি যদি স্টিলের কথা চিন্তা করি, স্টিলটাকে বাদ দিয়ে আমরা কি করছি, ইকুইভ্যালেন্ট এটাকে কংক্রিটে ট্রান্সফার করে ফেলছি। অর্থাৎ আমার এখানে এরিয়া আমার যদি এরকম থাকে, দুইটা স্টিল, তাহলে হ্যাচ করা পোর্শনটা হচ্ছে কি আমার কংক্রিট এরিয়া, আর মাঝখানের এই জায়গাটা এটা হচ্ছে আমাদের কি স্টিলের এরিয়া, যেটা আমি ইয়েলো কালার হচ্ছে হাইলাইট করলাম। এখন আমি যদি ট্রান্সফর্ম করি, যে যেহেতু আমাদের এই ফোর্সটা কংক্রিটের উপরে ফোর্স, স্টিল থেকে আসতেছে, অর্থাৎ আমার সিজি যাতে চেঞ্জ না হয়, অর্থাৎ স্টিলের যে সিজি ছিল, আমি নতুন করে যে কংক্রিট নিয়ে আসতেছি সেটার সিজিও কি হবে, আগের স্টিলের যে সিজি ছিল ওই সিজির বরাবর, ইন অ্যালাইন উইথ দ্যাট। তাহলে এটা হচ্ছে আমার এ টি, আর এই হ্যাচ করা অংশ যেটা, এটা হচ্ছে কি আমার এ সি, আর এই যে এরিয়াটা আছে এটাকে আমরা কি বলতেছি এ এস। মানে আমি জাস্ট কালারটা ডিফারেন্ট করার জন্য। তাহলে এই পোর্শনটা, এই দুই পাশে পোর্শনটা আসলে কি আমার এন ইনটু এস, অর্থাৎ আমি স্টিলকে কিসে কনভার্ট করে দিলাম, কংক্রিটে কনভার্ট করে দিলাম। এরপরে আপনাদের কনসেন্ট্রিক, এক্সেন্ট্রিক, এগুলো আপনারা জানেন, একই জিনিস আমি বারবার ইয়ে করতে চাচ্ছি না, আমি ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি আর কি, ঠিক আছে। এই শর্টেনিং, ইলাস্টিক শর্টেনিং, এগুলো আপনারা এরা কি করছে, আমরা আগের চ্যাপ্টারগুলোতে এরকম ইলাস্টিক শর্টেনিং এগুলো পড়েছি, ঠিক আছে। এখন আসি যে এক্সাম্পল 5.1, দেখেন কোশ্চেনটা আমরা একটু সবাই পড়ি, কি বলছে, a post tensioned member similar to shown in figure 5.1, তাহলে ফিগার 5.1 দেখা যাচ্ছে সবার?
জি স্যার। দুই সাইড থেকে আমার কি করা হচ্ছে এরকম, মেইন কথা এটাকে প্রি স্ট্রেসিং করা হয়েছে, তাহলে ভিতরে আমার চাপ পড়তেছে। তাহলে এটা যদি দেখা যায়, এটা কিরকম দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কি কনসেন্ট্রিক না? জি স্যার। কনসেন্ট্রিক বলতে কি বোঝায়, যেটার সেন্ট্রয়েডটা কংক্রিটের সেন্ট্রয়েড, অর্থাৎ সি জি এস এন্ড সি জি সি সেম। অর্থাৎ আমার এই কংক্রিটের যদি ইয়ে থাকে, এরকম একটা কংক্রিট সেকশন থাকে, এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে? এখানে। এখন আমি স্টিল যদি এখানে থাকে, অথবা স্টিল গুলো এমন ভাবে দিলাম এগুলো যদি আমার স্টিল হয়, তাহলে এটা সেন্ট্রয়েড আলটিমেটলি কোথায় হবে? এই ছয়টাকে যদি নিয়ে আসে, এরকম ছয়টা স্টিলের, এর সেন্ট্রয়েডটা কোথায় হবে? সবগুলো এরিয়া যদি সমান হয়, মোটামুটি মিডিলে কি হবে? সেন্ট্রয়েড হবে না? জি জি স্যার। স্যার। তাহলে এরকম যদি এই স্টিলের সেন্ট্রয়েডটা কংক্রিটের সেন্ট্রয়েডের সাথে কি হয়, মিলে যায়, এটাকে আমরা কি বলবো? কনসেন্ট্রিক। ক্লিয়ার? জি স্যার। এখন এটার ক্ষেত্রে আমি ছবিটা যদি একটু ঘোরায় চিন্তা করি, যে আমি যদি এরকম দেই, দেখেন খেয়াল করে, এই দুইটা একটু কি করছি, বড় দিচ্ছি, আর এই চারটা একটু কি আছে, একই টাইপের। তাহলে এই সেন্ট্রয়েডটা কি এই এখানে থাকবে, না একটু উপরে বা নিচে নামবে, কি হবে? একটু নিচের দিকে নেমে যাবে স্যার। নিচের দিকে নামবে স্যার। কারণ হচ্ছে নিচের দিকে এরিয়া কি বেশি। তাহলে এটা সেন্ট্রয়েড বের করতে পারবেন আপনারা? এটা যদি সেন্ট্রয়েড বের করতে বলি আপনাদের, ধরেন মনে করেন এই দুইটা এস, এস টু হচ্ছে আপনার মনে করেন, ঠিক আছে, প্রত্যেকটা মেম্বার হচ্ছে আপনার মনে করেন 0.5 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, আমি সুবিধার জন্য লিখলাম। আর এগুলো হচ্ছে 0.3, এগুলো এস ওয়ান, এগুলো কি 0.31 ইঞ্চি স্কোয়ার ইচ, ইচ লিখলাম প্রত্যেকটা, ঠিক আছে। আর এই ডিসটেন্স যদি আমি বলে দেই, ধরেন এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার মনে করেন 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি, তাহলে 28 ইঞ্চি আমার বেড। সেন্ট্রয়েডটা বের করতে পারবেন? সিজিএসটা কোথায় হবে? সিজিএস কোথায় হবে? পারবেন? অন্য কেউ? এমডি সায়েদ, এমডি এস এল এম এন, ঠিক আছে, আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি প্রথমে দেন, এরপরে হচ্ছে রিনেম করেন আপনাদের নামগুলা। শরীফুল ইসলাম, আমাদের গত ক্লাসে বলছি তাই না? রিনেম করবেন কিভাবে? প্রথমে দেখেন অনেকে ঠিকভাবে লিখছে, প্রথমে কি দিতে হবে? আইডি, তারপরে একটা স্পেস, তারপর হচ্ছে নাম।
কেউই পারবেন না? দেখেন তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি যদি সেন্ট্রয়েডটা এই লেভেল থেকে বের করতে চাই, এখন আমি যদি এই লেভেল থেকে সেন্ট্রয়েডটা বের করতে চাই, তাহলে আমি এই জায়গা থেকে ওয়াই বার যদি বলি, এটাকে আমি যদি সিজি এস বলি, যে এখান থেকে লোকেশনটা কোথায় হবে, এটা হচ্ছে এই লেভেলে আমার কয়টা ইয়ে আছে, এরিয়া কয়টা আছে, দুইটা। এটাতে ডিসটেন্স কত হবে, 2as2 ইনটু ডিসটেন্স কত, 0 প্লাস এখানে আমার কয়টা, 4টা। কিন্তু এই লেভেলের ডিসটেন্স হচ্ছে একটা, এই লেভেলের ডিসটেন্স কথা স্যার, মানে কথা ব্রো। দেখেন এখন শুনতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হেডফোনটা প্রবলেম, ফালতু হেডফোন 2 দিন গেলে নষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের হচ্ছে এটাকে আমরা as2 বলেছিলাম, আর এগুলাকে কি বলছিলাম, as1। তাহলে এটা কি হবে, 2 ইনটু as1 ইনটু ডিসটেন্স আমার কত হবে, এই রেসপেক্টে আমার y ডিসটেন্সটা কত হবে, 8 ইনটু। জি স্যার। স্যার হেডফোনটা একটু গোড়া থেকে ঘুরায় নিলে ভালো। নয়েজ আসছে। ফোন থেকে কি জি স্যার, আপনার কথাটা একটু আপনার কেটে স্পিকার থেকে নয়েজি আসতেছে। নয়েজটা মানে জ্যাকটার জন্য প্রবলেম হতেছে হয়তো। আমার কিন্তু হেডফোন লাগানো নাই, ঠিক আছে? এটা কি ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে? মানে স্যার আপনার কথার সাথে একটা নয়েজ আসছে। স্যার এখন মনে হচ্ছে না। আচ্ছা, আমি শরীফুল ইসলামকে মিউট করে দেই। তাহলে সাইদ ভাই আপনারটা দেখবেন না, আপনার হেডফোনটা তো ইয়েটা ওপেন দেখতেছি, একটু ঘুরাই দেখেন। অন্য কেউ কথা এখন দেখেন জি তো স্যার, ওনার সাউন্ড হেডফোনে নয়েজ হয় মনে কিনা। প্রবলেম ছিল, এমডি সাইড ভাই। আর এমনি তো রুমে ফ্যান আছে, ফ্যানের একটা শব্দ হবে, ঠিক আছে? এখন সাউন্ড ক্লিয়ার আমার এই সাইড স্যার। থেকে একটু নয়েজ যাবে। আচ্ছা, ওকে। তাহলে as2 ইনটু 8, এরপরে আসি আমাদের এই দুইটার যদি আমি হিসাব করি তখন কত হবে, 2as1 ইনটু কত হবে, 16 হবে না, ডিভাইড বাই কত হবে, 2as2 প্লাস 2as1 প্লাস 2as1। এটা বুঝছেন কিনা? জি স্যার। কারো বুঝতে প্রবলেম হলে বলেন। আমি হচ্ছে এটা আর একটু বড় করে দেখাচ্ছি, দাঁড়ান। আপনাদের দেখেন তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। 2 জিরো স্যার, এটা তো স্যার হ্যাঁ বলেন। টু এ টু ইন্টু জিরো স্যার। একটা মেইল পাঠাইছি।
AS2 কি আপনারা বুঝেন না ইনটু 0 আমি সেন্টারটা বের করা শুরু করছি এই লেভেল থেকে এখান থেকে দূরত্ব আমি ধরছি y বার বা y1 তাহলে এটা কি করছি AS ইনটু y1 AS ইনটু y2 AS ইনটু y3 এটা AS1 এটা AS1 এটা AS2 ডিভাইড বাই হচ্ছে কত AS2 AS1 AS1 এটা হচ্ছে আমরা 2 2 ছিল দুইটা ছিল ওই লেভেলে আর এখানেও দুইটা ছিল আমি এখান থেকে যেহেতু শুরু করছি তাই জন্য আমার y1 টা কত 0 স্যার বুঝছি স্যার বলো যে উপরে লেফট কর্নারে হচ্ছে ডাউনলোড এখানে ডাউনলোড বাটন নাই আচ্ছা সরি এখন বুঝছেন কিনা সবাই কারো কোনো প্রবলেম থাকলে বলেন হ্যালো মানে কেউ যদি একবারে না বুঝে থাকে আপনাদের মধ্যে এমন কেউ আছে যেটা বুঝতেছেন না যদি বুঝে থাকেন তাহলে আর আমার এত ডিসক্রাইব করা দরকার নেই আমি নেক্সট চলে যাব কারণ এটা হচ্ছে আমি দেখাচ্ছি কারণ হচ্ছে আমি যদি ম্যাথ ঘোরায় দেই ঠিক আছে সেক্ষেত্রে যেন সবাই পারে আচ্ছা আর আমি যদি এখান থেকে সেন্টার বের করতাম এই লেভেল থেকে তাহলে কি হতো বলেন এই y1 এর ভ্যালুটা কত হতো 6 হইতো স্যার 6 y2 টা কত হতো 6 প্লাস 8 14 জি স্যার আর এটা y3 টা 14 কত হতো আমার 16 আর 8 6 কত হয় 22 22 তাই না তো এটা আমি যেভাবে ধরি আর কি ঠিক আছে তাহলে এখান থেকে আমার কি বের আমাদের হয়ে তো যাবে ওটা y বলে দেওয়া বার থাকবে যে স্যার কোন ডিসটেন্স থেকে আমরা মানে সেন্টারটা বের করব। না না এটা বলার দরকার নেই আপনার হইতেছে আমরা এক্সেন্ট্রিসিটি বের করি কি সেন্টার থেকে কতটুকু নিচে বা উপরে আছে তাই না জি তাহলে স্যার এটা তো এখান থেকে বের হয়ে গেলে এটা কি নিচে হবে না ধরেন এটার ভ্যালু ফর एग्जांपल এটার ভ্যালু অবশ্যই কি হবে 8 এর চেয়ে একটু কি হবে কম হবে এটার ভ্যালু জি কি হবে স্যার 8 এর চেয়ে একটু কম হবে না কত হবে দেখেন তো 6 জি স্যার কত পয়েন্ট হবে সামথিং স্যার 6 0 2 ইনটু কত 0.31 ইনটু কত 8 2 ইনটু 0.31 ইনটু কত 16 ডিভাইড বাই কত 2 ইনটু 0.05 প্লাস হচ্ছে কত 2 ইনটু 0.31 প্লাস 2 ইনটু 0.31 কত আসে বলেন তো ক্যালকুলেটর চাপেন স্যার 6.64 64 6.64 তাহলে এই জায়গা থেকে আমি যদি বলি ঠিক আছে আমি হচ্ছে তাহলে এটা আমার যদি সি জি সি হয় তাহলে সিজিএস টা আমার কতটুকু হবে খেয়াল করে দেখেন সিজিএস টা হচ্ছে কি আমার এই লেভেল থেকে এইখান থেকে আমার কত 6.64 এইটুক না জি জি স্যার 6.64 তাহলে এটা কি আমার এক্সেন্ট্রিসিটি না এক্সেন্ট্রিসিটি আমার এইটুক জি তাহলে এটা কত হবে এক্সেন্ট্রিসিটি এর ভ্যালুটা কত হবে 1.36 8 মাইনাস 6.64 মানে এই জায়গাতে 1.36 স্যার 1.36 বুঝছেন তো আপনি কোথা থেকে হিসাব করবেন এটা আপনার ইচ্ছা ইট ডাজন্ট ম্যাটার তাহলে এই কনসেন্ট্রিক মেম্বারে হচ্ছে আমাদের কি দেয়া আছে কনসেন্ট্রিক্যালি এরকম ফিগার 5.1 এ হচ্ছে সেকশন অফ 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি অর্থাৎ আমার হচ্ছে উইডথটা দেয়া আছে কত 8 ইঞ্চি এবং হচ্ছে ডেপথটা দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চি তাহলে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমার কি আছে সেকশন এবং it is concentrically pre-stressed with 0.8 স্কয়ার ইঞ্চ অথবা এত 516 মিলিমিটার স্কয়ার
of tensile steel wire which is anchored to the bulkheads of unit stress হচ্ছে আমার কত 150 KSI বা 150,000 PSI. Assuming n equal to 6, compute the stress in concrete and steel immediately after transfer. তাহলে এখানে কি বলছে যে আমার হতেছে যে কনসেন্ট্রিক্যালি একটা 8 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা বিম আছে, সেই বিমটা হচ্ছে প্রি স্ট্রেস করা হয়েছে এবং প্রি স্ট্রেসিং যে ওয়্যার, ঠিক আছে, স্টিল ওয়্যার যেটা দেয়া আছে, স্টিল ওয়্যারটা হচ্ছে আমার এরিয়া হচ্ছে 516 মিলিমিটার স্কয়ার এন্ড এর থ্রুতে আমার হচ্ছে 150,000 PSI প্রি স্ট্রেস ট্রান্সফার করা হয়েছে। n হচ্ছে আমাদের মডুলার রেশিও যেটা হচ্ছে ES বাই EC, মনে আছে আপনাদের n ইকুয়ালস টু কি ES বাই EC। তো n এখন কি বলছে, কম্পিউট দ্য স্ট্রেস ইন দ্য কংক্রিট এন্ড স্টিল ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার, ঠিক আছে, ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার। তাহলে এখন এটা বের করার ওয়ে হচ্ছে কয়েকটা ভাবে আমাদের করা যায়। একটা হচ্ছে যে আমরা এক্সাক্ট সলিউশন করতে পারি থিওরিটিক্যাল, আর একটা হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন করতে পারি। তাহলে আমাদের মেথড কি হতে পারে, এক্সাক্ট মেথড, আর একটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রক্সিমেট মেথড। এক্সাক্ট মেথড এবং অ্যাপ্রক্সিমেট মেথডের মধ্যে আমাদের পার্থক্যটা কি, এটা প্রথমে আমাদের বুঝতে হবে। আমরা যদি একটু খেয়াল স্যার করি, কথাগুলো ক্লিয়ার আসছে স্যার? হ্যাঁ, এক্সাক্ট মেথডে হচ্ছে আমাদের যে সেকশন যেটা আছে, এই সেকশনে এরকম যে আমাদের স্টিল দেয়া আছে, ঠিক আছে, এক্সাক্ট মেথড হচ্ছে যে আমি স্টিল এবং কংক্রিটের এরিয়াটা এক্স্যাক্টলি হিসাব করব। কি হিসাব করব, একবারে পাই টু পাই। এখন এখানে যদি হিসাব করেন এটা 8 ইঞ্চি আর এটা যদি 12 ইঞ্চি হয়, তাহলে 8 ইনটু 12 যদি আমি ইয়ে করি, এটা কি কংক্রিটের এরিয়া নাকি এর মধ্যে কংক্রিট স্টিল দুইটাই আছে? দুইটাই আছে স্যার। কংক্রিট এবং স্টিল কে দুটোই আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, গ্রস এরিয়া, AG, অথবা কি এটাকে আমি বলতে পারি গ্রস এরিয়া। এখন আমি কংক্রিটের এরিয়া বের করতে চাইলে কিভাবে বের করব, AC যদি বের করতে চাই কিভাবে বের করব, তাহলে গ্রস এরিয়া থেকে যদি আমি কি করে দেই, স্টিলের এরিয়া বাদ দিতে স্টিলের এরিয়া বাদ দিলে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, কংক্রিট এরিয়া পাবো। বুঝতে পারছেন কথাটা? গ্রস এরিয়া থেকে আমি যদি কি বাদ দিই, কংক্রিট এরিয়াটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, অর্থাৎ এটা হচ্ছে AG মাইনাস কি AS। তাহলে দেখেন আমার এই যে AC সমান কি লেখা যায়, AC ইকুয়ালস টু কি AG মাইনাস হচ্ছে কি AS। তাহলে আমি যদি এখানে বসায় দেই তাহলে কি হবে, AC প্লাস NAS এর মধ্যে যদি আমি বসায় দেই কি হবে, AG মাইনাস কি AS প্লাস কত NAS। আমি যদি এইভাবে লিখি AG প্লাস NAS মাইনাস AS, AS টা এখান থেকে কমন নেওয়া যায় না, তাহলে কি লেখা যাবে, A গ্রস এরিয়া N ইনটু না সরি NAS, এটা AS যদি আমি কমন নেই তাহলে কি হবে, AS ইনটু N মাইনাস 1। এটা জি স্যার। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি এখানে জাস্ট কি করছি, এরপরে
এখানে কি করা হয়েছে, জাস্ট ভ্যালুগুলো বসানো হয়েছে। দেখেন এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই যে এখানে যে স্ট্রেস দেয়া ছিল, এটা কি দেয়া ছিল, স্টিলের মধ্য দিয়ে ইউনিট স্ট্রেস দেয়া আছে। কি স্ট্রেস এটা, আমাদের এটা কি ফোর্স না, এই জিনিসটা কি ফোর্স না? স্যার ফোর্স। কংক্রিটের স্ট্রেস বের করতে হলে কি, কংক্রিটের মধ্যে কতটুকু ফোর্স আসছে ডিভাইড বাই কি এরিয়া। তাহলে আমি ফোর্স বের করতে চাইলে স্ট্রেসকে কি করতে হবে, ফোর্স স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া, তাই না? তাহলে ফোর্স ইকুয়াল টু কি হবে, এটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ফোর্স ইকুয়াল টু কি স্ট্রেস টাইমস ইনটু এরিয়া। স্যার কিছু শোনা যায় না। স্যার কিছুই তো শোনা যাচ্ছে না স্যার। স্যার এতে কিছু দেখায় না। ওর পাশে তো বোঝা যাচ্ছে না। মনে হয় যে স্যারের ফোন আসছে, এরকম কিছু হইতে পারে। হ্যাঁ একটু অপেক্ষা করুন, স্যারের কল আসতে হবে, একটু ওয়েট করেন। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরি আমার এই কানেকশনটা ড্রপ হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আমার কানেকশন আবার অফ হয়ে গেল তো স্যার, শুনতে পাচ্ছি না।
দেখেন এই 1200 পর্যন্ত সবাই বুঝছেন কিনা? বুঝছেন সবাই? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। জি স্যার বুঝছি। এখন দেখেন আমরা এই যে ইলাস্টিক শর্টনিং এর একটা ফর্মুলা পড়ছিলাম না, মনে আছে? ঠিক আছে, এই যে আমাদের আগে যে লস করেছিলাম, এখানে যে ইলাস্টিক শর্টনিং করেছিলাম মনে আছে? এই যে n ইনটু, এটাকে কি বলা হয়? কংক্রিটের স্ট্রেস। f নট বাই a কি এটা কংক্রিটের স্ট্রেস না? এই যে এখানেও ফর্মুলা ছিল। জি স্যার। এই ইলাস্টিক শর্টনিং n ইনটু f বাই a পড়ছিলাম না? স্যার তাহলে ওইটা দিয়ে আমরা কি বের করছি? এইটা কতটুক শর্টেনিং হলো এটা বের করলাম, ঠিক আছে? অর্থাৎ কতটুক স্ট্রেস এটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে দেখেন শুরুতে ছিল কত, দেয়া হয়েছিল কত? 150,000। জি স্যার। কমে যাচ্ছে কত? 7 and 200। তাহলে স্টিলের স্ট্রেস কি হবে? থাকবে কতটুকু? এতটুকু না? আফটার ট্রান্সফার, জি স্যার। ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার। এখানে আমরা এরিয়াটাকে পুরোপুরি নিয়ে কাজ করেছি, এজন্য এটাকে বলা হয় এক্সাক্ট থিওরিটিক্যাল মেথড। এখন আসে যদি অ্যাপ্রক্সিমেট সলিউশনে আসে, কিসে আসে? অ্যাপ্রক্সিমেট সলিউশন। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করি? এই যে গ্রস এরিয়া বের করে দেই। এখানে যে ট্রান্সফর্মড এরিয়া করেছিলাম না, এই AC প্লাস NAS, আমরা এটা না দিয়ে আমরা কি করি? গ্রস এরিয়া দিয়ে দিই, ঠিক আছে? এখানে কি টোটাল এরিয়া 8/12 যেটা আছে এটা, আর এটাই হচ্ছে কি তাহলে আমার ইলাস্টিক শর্টনিং না, বা স্ট্রেস লস n দিয়ে একবারে মাল্টিপ্লাই করছে। এখানে হচ্ছে এই দুইটা স্টেপে করা হয়েছে, প্রথমে FC বের করছে, তারপরে কি n ইনটু FC করছে, আর এখানে কি डायरेक्टली n টাইমস কি FC, এই দুটো একসাথে করা হয়েছে। এখানে এই দুটো একসাথে করা হয়েছে n ইনটু FC। তাহলে এটাই কি আমার স্ট্রেস লস না? তাহলে দেখি এখানে আগে কত ছিল? এক্সাক্ট মেথডে কত? 7200 লস হয়েছিল। আর গ্রস এরিয়া অথবা আমরা যদি এর কথা বলি যে অ্যাপ্রক্সিমেট সলিউশন আমাদের কি আসছে? এসে বেশি আসছে। তাহলে স্টিল স্ট্রেস আফটার লস কত হবে? এত। এখন আমাদের কি বলেছে কোশ্চেনে কি ছিল? কম্পিউট দ্য স্ট্রেস ইন কংক্রিট এন্ড স্টিল ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার। আফটার ট্রান্সফারের পরে এখানে আমরা কি পেয়েছি? স্টিলের স্ট্রেস পেয়েছি। জি স্যার। এইখানেও আমরা কি পেয়েছি? স্টিলের স্ট্রেস পেয়েছি। এখন আমি যদি ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার কংক্রিটের স্ট্রেসের কথা বলি, কংক্রিটের স্ট্রেস তাহলে কি হবে? স্টিল যতটুকু দিচ্ছে অতটুকু কি কংক্রিটের উপরে থাকবে? জি স্যার। তাহলে স্টিলের স্ট্রেস মানে কি? এই স্টিলের স্ট্রেস ইনটু স্টিলের এরিয়া, এটা তাহলে কি পেলাম? ফোর্স ফ্রম স্টিল, আর নিচে আমার কি? কংক্রিট এরিয়া। এটা তাহলে কি? কংক্রিট এরিয়া আমাদের কি আছে? 8 ইনটু 12 ইকুয়াল টু 96। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে एग्जांपल 5.1। এখন দেখেন যে এগুলো ফর্মুলা আপনারা আগে অনেক পড়েছেন, আমি এটা আবার রিপিট করতে যাচ্ছি না, ঠিক আছে? এগুলো কিসের জন্য? যদি আমাদের কি থাকে? টেন্ডনটা এক্সেন্ট্রিক হয়, অর্থাৎ
সেন্টার দিয়ে না গিয়ে আমার কোথা দিয়ে যায়, এটা হচ্ছে সেন্টার থেকে একটু কি গেছে, আমার স্টিলের ওয়্যারটা একটু কি গেছে, নিচের দিকে নেমে গেছে। তাহলে সেন্ট্রয়েড থেকে যতটুকু, এটাই আমার কি এক্সেন্ট্রিসিটি। তাহলে এক্সেন্ট্রিসিটি থাকলে আমার হচ্ছে স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে এগুলো। আসেন এখন আসে এক্সাম্পল 5.2। এক্সাম্পল 5.2 তে কি বলা হয়েছে, a post tension member similar to shown in figure 5.3। তাহলে আমরা যদি 5.3 এর ছবিটা দেখি, এই যে 5.3, তাহলে এখানে কি করা আছে, এই মেম্বারে এরকম আছে, গ্রাউন্ড এর উপর রাখা আছে, এর সিজিসি হচ্ছে কি এটা, বা সিজি, এটাকে সিজিও বলে অথবা সিজিসিও বলে। আর এটা হচ্ছে কি স্টিলের সেন্টার। তাহলে এটা এখান থেকে কি আছে, একটু নিচে আছে, এখান থেকে এতটুকু নিচে, তাহলে এইটুকু হচ্ছে কি আমার এক্সেন্ট্রিসিটি। তাহলে এক্সেন্ট্রিক একটা ব্যাপার স্যাপার। তাহলে কি বলছে, এ পোস্ট টেনশন মেম্বার সিমিলার টু ফিগার 5.3, সেকশন কত আগের মতোই, এবং কি করা হয়েছে, প্রিস্ট্রেস করা হয়েছে আগের মতো, সবকিছুই আগের মতো। শুধু একটা জিনিস কি দেওয়া আছে, যে সিজিএস হচ্ছে 4 ইঞ্চি অ্যাবভ দা বটম ফাইবার। অর্থাৎ আমি যদি এখানে আঁকি স্টিল, এটা কত 12, এটা হচ্ছে 8 ইঞ্চি, আর স্টিল এটা নিচে থেকে ডিসটেন্স দেওয়া আছে, বটম ফাইবার থেকে কতটুকু উপরে আছে 4 ইঞ্চি। তাহলে এটা কতটুকু হবে, এক্সেন্ট্রিসিটি কয় ইঞ্চি হবে, 2 ইঞ্চি। এক্সেন্ট্রিসিটি হচ্ছে কত আমাদের 2 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি। এখন আমরা আসি যে কি চেয়েছে, যে অ্যাজিউমিং দ্য n equal to 6, এখানে n equal to 6, compute the stress in concrete এবং স্টিল, এটা হচ্ছে কংক্রিট immediately after transfer due to pre-stress only। শুধু এখানে pre-stressing এর কারণে কি অবস্থাটা হবে। তাহলে আমি যদি এখানে একইভাবে এটার জন্য দুইটা সলিউশন, একটা হচ্ছে কি এক্সাক্ট আর একটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট। এখন আমি যদি এক্সাক্ট এর দিকে আসি, আমার মেইন কথা হচ্ছে কি কংক্রিটের প্রথমে ফাইবার স্ট্রেসটা বের করতে হবে। কংক্রিটের যদি আমি ফাইবার স্ট্রেসটা বের করতে চাই, ফাইবার স্ট্রেস বের করার সূত্র কি, এটা না? জি স্যার। F by A plus minus FEY divided by I। এখন আমি এক্সাক্ট মেথডে এখানে এটা কি গ্রস এরিয়া ধরতে পারি নাকি আমার ট্রান্সফর্ম এরিয়াতে করতে হয়? F by কি করতে হয়, এখানে কি AC প্লাস কত NAS দিয়ে করতে হয় না এই ট্রান্সফর্ম এরিয়া? জি স্যার। এটা হচ্ছে এক্সাক্ট মেথড ইউজ করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে আপনার y বারের কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, আমি যদি কিসের কথা চিন্তা করি, y বার বা আমার সেন্ট্রয়েডের কথা যদি আমি চিন্তা করি, সেই সেন্ট্রয়েড কিন্তু এখন আর কি থাকবে না, এক্সাক্ট এরিয়া ধরলে আমার সেন্ট্রয়েড কিন্তু মিডলে থাকবে না। এক্সাক্ট এরিয়া যদি ধরি, সেন্ট্রয়েড কি আমার মিডলে থাকবে না স্যার। তাহলে সেন্ট্রয়েডটা কিভাবে বের করতে হবে, এনিবডি হ্যাজ এনি আইডিয়া? স্যার আগেরটার মতো করেই স্যার। দেখেন জাস্ট আমি একটু দেখাই দেই, ঠিক আছে। আমাদের এক্সাক্ট মেথডে আমরা কি করি, কংক্রিট থেকে স্টিলটাকে কিসে কনভার্ট করে ফেলি, কংক্রিটে। তাহলে আমার এই লেভেলে আমার এটা কত 4 ইঞ্চি লেভেলে না, নিচে থেকে বটম থেকে 4 ইঞ্চি। এই লেভেলে আমি কি ধরি, এই লেভেলে এই পাশে আর এই পাশে কি ধরি, আমি কংক্রিট ধরি। তাহলে এটা পুরোটাই আমার তখন কি হয়ে যায়, কংক্রিট। এখানে আর কোনো কি থাকে না, স্টিল থাকে। তাহলে স্টিলকে আমি কি বানাই দিছি, কংক্রিট বানাই দিছি। তাহলে এই স্টিলের সেন্ট্রয়েডটা অবশ্যই কি মিডলে না হয় কি আর নিচে হবে না? জি স্যার। ঠিক আছে, সেটা কিভাবে বের করবেন, আমি যদি এটাকে y অক্ষ ধরি, আমি যদি এটাকে কি ধরি x অ্যাক্সিস ধরি, এটাকে যদি x অ্যাক্সিস ধরি, তাহলে মিডলে পুরাটাকে আমি একটা ধরলাম,
আর এইটুকু কি এই দুইটা পার্টকে আমি আরেকটা ধরলাম, তাহলে এই পার্ট আর এই পার্ট আমার কি মনে করেন AS, বা এটা হচ্ছে কত আমার AS2, আর এই বড়টা হচ্ছে কত AS1। তাহলে আমার কি হবে y বারটা কি হবে, আমি যে নিচের দিকে যদি পজিটিভ ধরি, উপরের দিকে পজিটিভ ধরলে মানে এখানে আমার হচ্ছে একবার নিচের দিকে আমি পজিটিভ ধরলাম, তাহলে কত হবে AS ইনটু আমার স্টিল ডিসটেন্স কত 0 হবে না, কারণ এই বড়টার জন্য কি হবে সেন্টারটা কি এই মিডলেই না, মিড লেভেলে, সেন্টারটা তখন কি আমার হচ্ছে কি মিড লেভেলে আছে, প্লাস হচ্ছে কত AS2, এই এরিয়াটা আমার কি এই স্টিলের লেভেলে না, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত 2 না, জি স্যার তাহলে AS2 ইনটু কত 2 ডিভাইড বাই কত AS1 প্লাস কত AS2। আমি এখন যদি আসি এটা কত 0, AS2 কত 4 না, AS2 কত 4 স্যার। কিভাবে বের করব এটা কতটুকু, এটা বের করার ওয়ে হচ্ছে আমার এখানে কি ছিল এইটুকু পুরোটা কংক্রিট এরিয়া, এইটুকু এই এরিয়াটা কি দুটো মিলে n ইনটু কত AS, ঠিক আছে, জি স্যার মাইনাস AS, কেন ওই যে AC প্লাস কি AC প্লাস AS ছিল না, জি স্যার n minus 1 ইনটু কত S ওইটু, ঠিক আছে, এটা হচ্ছে AC, এটা হচ্ছে কত S, তাহলে n minus 1 ইনটু S করলে আমার এই এরিয়াটা কত আসে 4, এই এরিয়াটা কত আসে 4, তাহলে 4 ইনটু কত 2, আর কংক্রিট এরিয়া যদি আমি চিন্তা করি কংক্রিট এরিয়া কত এদিকে 8 আর এদিকে কত 12 8 12 কত হয় 96, 96 প্লাস 4, তাহলে উপরে কত 8 নিচে হচ্ছে কত 100, তাহলে 0.08, অর্থাৎ এই টপ থেকে আমার কত 0.08 ইঞ্চিতে হচ্ছে কি আমার এখন এই সেন্টার লাইনটা এখানে না হয়ে সেন্টার লাইনে কোন দিক দিয়ে হবে 0.08 ইঞ্চি নিচে স্যার, 0.08 ইঞ্চি নিচে, অর্থাৎ এটাই আমার এখন কি CGC, এটাই হচ্ছে কি আমার CGC, তাহলে আমার এক্সেন্ট্রিসিটি ওইটা হবে, এক্সেন্ট্রিসিটি আগে যে আমরা বললাম 2 ইঞ্চি, এখন কি 2 ইঞ্চি হবে না স্যার না স্যার এখন কত হবে এক্সেন্ট্রিসিটি 2 মাইনাস কত আমার এই পয়েন্ট 2 minus 0.08 1.92, তাহলে দেখেন এই যে এক্সেন্ট্রিসিটিতে আমার যেটা পড়ছে এটা কত 1.92, আর y এর কথা যদি বলি এখন y কি এটা তো আর মিডলে নাই, তাহলে y তো আর অর্ধেক অর্ধেক হবে না, y টা কি হবে আগে 6 হতো এখন তো আর 6 হবে না, 6 plus হলো 0.08 6.08, এটা কোথায় টপ ফাইবার এর জন্য হবে, আর বটম ফাইবার এর জন্য কত হবে আর একটু কম হবে না 6 মাইনাস কত 6 0.08, minus 0.08 তাহলে 5.92 হবে তখন নাকি। জি স্যার এখন আসি i, এই এরিয়া চেঞ্জ হওয়ার কারণে কি i ও আমার চেঞ্জ হবে না, জি স্যার মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমি কেমনে বের করব, যে একই ভাবে যে এখানে AS AS2, তাহলে এখানে কি করা যায় আপনার, আমি যদি এইভাবে লিখি কি করা যায়, আমার হচ্ছে কত BH³ বাই কত 12 না, জি স্যার এখন আসে এই যে এই জায়গাটা হচ্ছে আমার ক্রিটিক্যাল, এই জায়গাটা কি ক্রিটিক্যাল, কারণ হচ্ছে এটা থিকনেস আমি কতটুকু ধরবো আমি তো জানি না, জি স্যার তো আমরা ধরতেছি থিকনেসটা হচ্ছে এই থিকনেসটা বা এই হাইটটা টেন্ডস টু 0, তাহলে BH³ বাই 12 টা টেন্ডস টু কি হয়ে যাবে 0 হবে না, 0 তাহলে এই ছোট পার্টের জন্য BH³ বাই 12 কি টেন্ডস টু 0। এখন আমি আসি হচ্ছে আপনার হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমার কেন্দ্রের সাপেক্ষে নিতে হয়, তাহলে আমি কেন্দ্র এই বরাবর এক্সিসটা আমি নিব, তাই না, তাহলে এটা কি হবে এই বড়টার জন্য এই পুরো এরিয়ার জন্য কি হবে b কত আমার 8 ইনটু h কত 12 ডিভাইড বাই কত BH³ বাই 12 প্লাস এটা তো আর ট্রান্সফার করা দরকার নেই, দরকার আছে না স্যার দরকার আছে, কারণ হচ্ছে এই যদি আমার b হয় এই যদি h হয় তাহলে আমার কেন্দ্র বরাবর হচ্ছে কত BH³ বাই কত 12, আমি যদি এটাকে এই এক্সিসে নিতে চাই তখন কি করতে হয়, এই এক্সিসে নিতে চাইলে BH³ বাই 12 প্লাস কি এই যে দূরত্ব যেটা আছে এটাকে দূরত্ব যদি আমি x1 বলি তাহলে a ইনটু x1 স্কয়ার দিয়ে গুণ করতে হয়, এটা জানেন জি স্যার মোমেন্ট অফ ইনারশিয়া কেন্দ্র অক্ষ থেকে যদি আমরা সেন্টার অক্সিস থেকে দূরে যাই তখন কি করতে হয় বাড়ে,
তাহলে আমার হচ্ছে কত a ইনটু কি x স্কয়ার, অর্থাৎ আমি কতটুকু দূরে গেছি এখান থেকে 0.08 0.08, তাহলে হচ্ছে আমার a কত, 96 a হচ্ছে কত আমার 96 স্যার 96, তাহলে এটা হচ্ছে কত 96 ইনটু কত 0.08 স্কয়ার প্লাস এটা তো আমার বড় জিনিসে চলে গেল কাজ। এখন এই যে যে ঝুলে আছে কানের মতো, এই দুইটা জিনিসে করতে হবে না? জি স্যার এই জিনিসটা আমি bh³/12 টা কি ধরে ফেললাম 0, 0 ঠিক আছে। তাহলে ad স্কয়ারটা আমার কি করতে হবে, যোগ করতে হবে না? bh³/12 কত এটা 0 0, তাহলে প্লাস ad স্কয়ার কত হবে, এটা এরিয়া কত n ইনটু s, যেটা হচ্ছে 4 ইনটু এটা আমার সেন্ট্রোইডে নিতে চাইলে কতটুকু দূরে যেতে হবে সেন্ট্রোইড থেকে 1.92 জি না, স্যার সেন্ট্রোইড থেকে কতটুকু দূরে 1.92, তাহলে 1.92 স্কয়ার। তাহলে এই সব যোগ করলে কি পাওয়া যাবে আমার মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। জি স্যার স্যার এইভাবে হিসাব করে তো স্যার 1225 আসে স্যার। হ্যাঁ কি জিজ্ঞাসা করলেন আবার একটু বলবেন? স্যার মোমেন্ট অফ ইনারশিয়া এখানে 1167.3 আসছে স্যার, কিন্তু হ্যাঁ আমরা যেভাবে করলাম এভাবে করলে তো স্যার 1225.728 আসে। আমি যেটা লিখছি এটাতে 1200 সামথিং আসে, জি স্যার আসার তো কথা না, এখানে যা ছিল এটাও তাই। স্যার 1167.36। হ্যাঁ এটাই আসছে, দেখেন আপনি আবার একটু চেক করেন, আমার মনে হয় যে মিলে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন টপ ফাইবার স্ট্রেসের যদি আমি চিন্তা করি, কংক্রিট এর কম্প্রেশনকে কি ধরছে, কম্প্রেশন এখানে মাইনাস ধরছে, কম্প্রেশনকে কি ধরছে মাইনাস এই ম্যাথের জন্য, তাহলে এটা মাইনাস। আর এক্সেন্ট্রিসিটির কারণে টপে কি আসবে, টেনশন আসবে না কম্প্রেশন আসবে এই ফ্রি স্ট্রেসের কারণে? স্যার টপে এইভাবে দিলে কম্প্রেশন। জিনিসটা এমন ভাবে বাঁকবে না, জি স্যার তাহলে টপে কি হবে টেনশন আসবে স্যার। টেনশন, তাহলে টপের জন্য আমার কি হবে টেনশনটা কি হবে প্লাস, বুঝছেন? জি স্যার আর বটমের জন্য কি হবে কম্প্রেশন মাইনাস, এটাও মাইনাস এটাও কি মাইনাস। মাইনাস আর এখানে দেখেন যে ওয়াইটা হচ্ছে 5.92। 92। এখন আমরা যদি আসি যে অ্যাপ্রক্সিমেট সলিউশন, যে আমার অ্যাপ্রক্সিমেট সলিউশনে কি হবে, অ্যাপ্রক্সিমেট সলিউশনে আমি তাহলে আর কি করব না, ট্রান্সফর্মড এরিয়া ইউজ করব না, আমি ডাইরেক্টলি টোটাল এরিয়া ইউজ করব, বুঝতে পারছেন? এখানে কি ইউজ করব টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া, এটা হচ্ছে কত টোটাল এরিয়া, আগে করছেন না আপনারা, এটা হবো আগের জি স্যার প্ল্যানে। এখন আমি নেক্সট ম্যাথে চলে যাই। এক্সাম্পল 5.3, এমডি সায়েদ আপনার স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করেন, মানে অ্যাড করেন। শেষ চেঞ্জ করি নাকি স্যার? এখন তো করা যাবে এখন। হ্যাঁ রিনেম করেন, রিনেম করে আপনার, আর যারা হইতেছে অনেকে ব্র্যাকেট ট্যাকেট দিয়েছেন শুরুতে, ব্র্যাকেট ট্যাকেটের কোনো দরকার নেই,
আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমার অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হয়। চেঞ্জ করবো স্যার, এখন ক্লাস করা যাবে না। এমডি সাহেব আপনার স্টুডেন্টরা টিএ করেন। আচ্ছা, এক্সাম্পল 5.3 হচ্ছে যে এ পোস্ট টেনশন বিম, ঠিক আছে, মিড সেকশন। এটাতে যেটা আছে দেখেন আপনার যে ছবিটা, এই ছবিতে আমরা যদি দেখি এই সবকিছুই কিন্তু এখানে হচ্ছে ডাক্ট আছে, এখানে একটা কি আছে, ডাক্ট, অর্থাৎ হোলও আছে, এটার সাথে বন্ডেড না, এখানে কি আছে, হলো। ঠিক আছে, তাহলে এই হলোটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি দেয়া আছে আমার, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। 3 ইঞ্চি। তাহলে এখানে আমার কি হবে, এরিয়া যদি বের করতে চাই, কংক্রিট এরিয়াটা কি দেব, বাদ দিতে হবে না? স্যার ডাক্টের এরিয়া স্যার। হ্যাঁ, ডাক্টের এরিয়াকে বাদ দিতে হবে না, ওখানে তো কংক্রিট নাই। জি স্যার। কংক্রিট আছে না স্যার। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা আবার পড়ি। ডাক্ট হচ্ছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, একইভাবে একই ম্যাথ, ঠিক আছে, এবং ইমিডিয়েটলি আফটার ট্রান্সফার এই 5% কি করা হয়েছে, অ্যাঙ্করেজ লস, মানে আপনার কাছে এখানে অ্যাঙ্কর হয় নাই, স্টিলের সাথে কংক্রিটে কি হয় না, প্রপার অ্যাঙ্করিং হয় নাই, কারণ হচ্ছে ওই জায়গাটা কি আছে, ফাঁকা আছে, এজন্য আমার কি করতে হচ্ছে, 5% লস ধরে নেওয়া হচ্ছে, এবং ইলাস্টিক শর্টিং এর কারণে। এখন আমার কি বলছে, কম্পিউট দ্য স্ট্রেস ইন দ্য কংক্রিট এট ট্রান্সফার, অর্থাৎ আমার এট ট্রান্সফারে কংক্রিটের স্ট্রেসটা কত হবে। কংক্রিটের স্ট্রেস বের করার তো আমরা ফর্মুলা জানি, এই যে এটা F ডিভাইড বাই, এখন আমি যদি এক্সাক্ট সলিউশনে যাই, ঠিক আছে, এটা হচ্ছে মোর কি এক্সাক্ট সলিউশন, আর গ্রস এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট, আর প্রথমটা হচ্ছে কি এক্সাক্ট। তাহলে এক্সাক্টে যেতে চাইলে আমার কি কংক্রিট এরিয়া কি হবে, আপনারা দেখেন কংক্রিট এরিয়াটা কি হবে, টোটাল এরিয়া থেকে আমার কি ডাক্টের এরিয়া বাদ। ডাক্টের এরিয়া বাদ, 3 × 6 এই 6 এরিয়া বাদ দেওয়া হলো। এখন আমি কি করতে পারবো, সিজি বের করতে পারবো না এটা? জি স্যার। আমি সিজিটা বের করলাম, একইভাবে আমি কি করলাম, মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম, আগের ম্যাথের মতোই। এখন আমি যেটা করব, ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসায় দিব, ওইভাবে হচ্ছে আমার কি এক্সেন্ট্রিসিটি এবং হচ্ছে ওয়াই ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে নেব, দ্যাটস ইট। সো কারো কোনো সমস্যা আছে? না স্যার। অ্যাপ্রক্সিমেট মেথডে কি আসবে, আমি টোটাল এরিয়া ইউজ করব। অ্যাপ্রক্সিমেট মেথডে জাস্ট কি হবে, আমি ওই ডাক্টের কথা চিন্তা করব না। এখানে একটা জিনিস খেয়াল করা আছে, সেটা হচ্ছে আমি এই যে ইনিশিয়ালি যে স্ট্রেসটা দিয়েছিলাম, এই স্ট্রেসটা কি দিতে হবে, আমি ফোর্স 95%, কারণ আমার কি করা হয়েছে 5% লস বলে দেওয়া আছে। আমার কি বলে দেওয়া আছে যে এখানে প্রি স্ট্রেসিং এর কারণে
সরি ডাক্টের কারণে অ্যাঙ্করেজ ঠিকমতো হয় না এবং ইলাস্টিক শর্টেনিং, এই দুটো মিলে আমার লস কত 5% ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে? জি স্যার। এখন আসি স্ট্রেস ডিউ টু লোড। দেখেন এই ম্যাথটাতে আগের ম্যাথে কোনো কি ছিল না, উপর থেকে কোনো লোড ছিল না। এখন কি করা হয়েছে, উপর থেকে লোড দেওয়া হয়েছে। উপর থেকে কি দেওয়া আছে, এরকম লোড দেওয়া আছে, 2 পয়েন্ট লোডিং। এখন কি বলছে যে পোস্ট টেনশন কংক্রিট ম্যান এত, আমার হচ্ছে মিড স্প্যানে কি করতে হবে, এক্সট্রিম ফাইবার স্ট্রেস এট দ্য মিড স্প্যান। এটা সবাই দেখে দেখে করেন দেখি, ঠিক আছে? কি কি বুঝেন না এটা আমাকে জানান, এটা হচ্ছে দেখে দেখে করেন সবাই। ঠিক আছে, আমি আপনাদের 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট। 5.4 স্যার। হ্যাঁ এই যে এটা 5.4, সবাই করেন। ঠিক আছে, আমি আমার স্পিকারটা অফ করে রাখি।
কি পারতেছেন আপনারা ম্যাথ? স্যার চেষ্টা করতেছি স্যার। শেষ করেন। যে যেখানে কি আটকে যান উনি হইতেছে ওই লেভেলে জিজ্ঞাসা করবেন যে আপনি এই জায়গায় পারতেছেন না। স্যার খাতা কলম নিয়ে পড়েন সবাই। টপ 5 এর টপ 5 এ তো স্যার আমাদের টেনশন আছে। হ্যাঁ টপ 5 এর আপনার প্রি স্ট্রেসের কারণে, এটা প্রি স্ট্রেসের কারণে টপ 5 এ কি টেনশন আসবে না? জি স্যার। স্যার প্রি স্ট্রেসে যদি প্রি স্ট্রেসে আমি মুভ কে সাইড করব যেটা আমি বলছি দেখেন না অনেক কিছু তো আপনি আমাদের জিজ্ঞেস করে কোন সেটা নিয়ে কিভাবে সবসময় পাবেন না ও আসলে মানে আমি সব 1 লাখ স্কয়ার ফিটের সেটা টপ 5 এ আপনার কি আসবে? টেনশন আসবে, এজন্য প্লাস। এই এটার জন্যই বটম 5 এ কি আসবে? কম্প্রেশন। কম্প্রেশন এর জন্য কি হইলো? মাইনাস। এটা বটম 5 এর জন্য। এটা কিন্তু ইকুয়াল টু বলতে আপনার দুটো অ্যানসার। আর স্যার লাস্টেরটা স্যার 60000 এর ওইটা হচ্ছে, এটা হচ্ছে এফ টপ আর এটা হচ্ছে এফ বটম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসুন ফাইনাল কন্ডিশন। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন আপনার প্রি স্ট্রেসে কত ছিল? 350। এই যে এখানে যদি আমরা কোশ্চেনটা খেয়াল করি যে ইনিশিয়ালি কত দেয়া ছিল? 350। এরপরে ইভেন্চুয়ালি এটা কত হয়ে গেছে? 300 হয়ে গেছে। হ্যাঁ বলেন, এখন বলেন। না স্যার এখন বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আর দেখেন ইনিশিয়ালি কিন্তু এর উপরে কোনো লাইভ লোড নাই। ইনিশিয়ালি কোনো কি নাই? লাইভ লোড নাই স্যার। একটা বিম যখন বানাবেন ওর উপরে কি লোড দিয়ে দিবেন নাকি একটু শক্ত হইতে দিবেন? শক্ত হইতে দেওয়া হবে স্যার। তাহলে যখন ইনিশিয়ালি তাহলে তার উপরে কি থাকবে? জাস্ট সেলফ ওয়েট। তখন জাস্ট কি থাকবে? সেলফ ওয়েট। এবং সেলফ ওয়েটটা কি ইউনিফর্ম না? এই যে 300 পাউন্ড পার ফিট, 300 পাউন্ড পার ফিট। তাহলে এই জায়গায় কি আসবে? সেলফ ওয়েট প্লাস হচ্ছে কি আমার লাইভ লোড, এই দুইটা মিলে আমার মোমেন্ট আসবে এইটা। এটা বের করতে পারছেন কিনা? এই যে 2100,000। এইটা নিয়ে প্রবলেম ছিল স্যার, এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ বললাম এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম স্যার, 210 কিভাবে আসলো? ও এটা কিভাবে বের করুন আমি জাস্ট একটু বলে দেই, যারা হয়তো বা একটু যাদের জন্য ডিফিকাল্ট লাগতেছে তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমার হচ্ছে কি বিমের আমি যদি প্রপারলি ছবিটা আঁকি তাহলে কেমন আসবে? এরকম না? জি স্যার। আমাদের বের করতে বলছে কোথায়? মিড স্প্যানে। কোথায়? মিডিলে। তাহলে মিডিলে আমার কি কেটে ফেলতে হবে। তাহলে মিডিলে যদি আমি কাটি তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াবে? এরকম একটা জিনিস দাঁড়াবে না? তাহলে এখানে যে মোমেন্টটা আসবে আপনার শিয়ার, এই মোমেন্টটাই হচ্ছে কি আমাদের, যদি আপনারা সেকশনে মোমেন্ট করেন তাহলে এটা
2100 মানে 210,000 ঠিক আছে। জি স্যার 210 হান্ড্রেডস বা আপনার আমরা কি বলতে পারি 2,10,000 পারবেন কি না, না পারলে বলেন, কি কারো যদি পারতে প্রবলেম হয় আমাকে বলেন। এই মোমেন্ট কি সবাই বের করতে পারবেন বা পারছেন? আরো 5 মিনিট নেন, 5 মিনিট নিয়ে এই মোমেন্টটা বের করেন। আমার কথা হচ্ছে এখানে যদি ম্যাথটা করে শেষ করেন তাহলে আপনার নেক্সট সামনের দিকে পরীক্ষা যখন দিবেন তখন হচ্ছে আপনাদের জন্য ইজি হবে, তা নাহলে পড়া জমে থাকবে। ক্লাসেই সলভ করে ট্রাই করেন, ঠিক আছে? সবাই বের করেন, ঠিক আছে? এটা এমন কেউ থাকেন না যে পারেন না, ঠিক আছে? সবাই এটা বের করেন। 210,800 পারতেছেন না একবারে কমপ্লিটলি, এরকম কেউ আছেন যে একবারে পারতেছেন না? স্যার আমাদের ইউডিএল তো এখানে হচ্ছে স্যার 300। স্যার আমি তো চেষ্টা করতেছি স্যার, তো পারতেছি না। আবার বলবেন কি চেষ্টা করতেছেন পারতেছেন না নাকি কি বললেন? স্যার আমাদের ইউডিএল টা কত আসবে স্যার এখানে? স্যার 300 আসবে না স্যার? আপনার কথাটা আরেকটু জোরে বলবেন একটু কাইন্ডলি। স্যার ইউডিএল টা স্যার কত আসবে স্যার? এই যে 300 দেয়া আছে, ইউডিএল টা 300। জি স্যার 300 পাউন্ড, ওটা কিন্তু কিট না। জি স্যার বুঝেন, আবার মাথা মানে দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা আমি এখানে একটু করতে থাকি, যে আমি একটা পেজ ইয়ে করছি, আমি করতে থাকি, দেখেন আপনার সাথে মিলে কিনা। তারপর হচ্ছে ক্যালকুলেটর চাপেন আপনারা, ঠিক আছে? আমার জিনিসটা ছিল স্প্যান কত? 40 ফিট স্যার। 40 ফিট। আর এই দুইটা যে পয়েন্ট লোড দেওয়া আছে 10 কিপ আর 10 কিপ, এটা কোথায় কোথায়? স্যার মিড স্প্যান থেকে 5 ফিট দূরে স্যার। এখান থেকে 15 ফিট। মিড স্প্যান থেকে 5 ফিট দূরে? জি স্যার। তাহলে এই সাইড থেকে 15 ফিট। জি স্যার
এরকম আচ্ছা স্যার দুই সাইডে আছে হলো 15 ফিট, তাহলে যাতে 15 ফিট আর মাঝখানে হলো 10 ফিট। 15 দুই সাইডে 15, তাহলে 15 ফিট আমার, তাই না? আমি যদি এটা হচ্ছে লোড এখন আমি যদি ইয়ে করি, ঠিক আছে, এই মিডলে সেকশন নেই, প্রথম হচ্ছে আমার রিঅ্যাকশনটা কত হবে, যে ইউনিফর্ম এটুকু কত, আমার ইউডিএলটা কত 300 পাউন্ড পার কি ফিট, জি স্যার। অথবা কি লিখতে পারি 0.3 কিপ পার ফিট। স্যার কি পার ফিট? তাহলে 0.3 ইনটু 40 আমার কত হবে 1.2, জি স্যার। তাই না? 1.2 আমার কি আসবে, কিপ আসবে টোটাল লোডটা এখানে মিডলের দিকে, তাহলে এটা একটা ভাগ কি এখানে যাবে, একটা ভাগ কি এখানে যাবে, তাই না? তাহলে 0.6 এখানে আসবে, তাহলে কত আসবে 10 প্লাস 0.6, তাহলে 10.6, এটা কত হবে 10.6। রিঅ্যাকশন মিলছে? 12 হবে স্যার, আমাদের 12 কি হবে স্যার? ও সরি, এটা তো 40, এটা কত 40, তাহলে হচ্ছে 12 হলে 6, এখানে তাহলে 16 কিপ আসবে, এটা কত আসবে 16 কিপ নাকি? এখন আমি যদি এই মাঝখানের সেকশনটা নিয়ে নিই, তাহলে আমার ছবিটা কেমন হবে, এখানে একটা শেয়ার আসবে, এখানে এটা শেয়ার, এটা নরমাল ভি, আর এটা হচ্ছে কি মোমেন্ট। আমার এখানে কি আছে 10 কিপ লোড আছে, আর এই ডিসটেন্সটা হচ্ছে কত আমার 5 ফিট। এখানে আমার হচ্ছে রিঅ্যাকশন কত 16 কিপ। তাহলে যদি আমি এই পয়েন্টে মোমেন্ট জিরো করি, এটা যদি এ, এটার নাম যদি বি, আর এই পয়েন্টের নাম যদি সি দেই, মিডলের নাম, তাহলে সামেশন অফ মোমেন্ট এট দ্য রেট অফ কত সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ কে পজিটিভ দিলাম, তাহলে কি হবে এই পাশ থেকে হিসাব করি, এই পয়েন্টের রেসপেক্ট এটা কি মোমেন্ট দিবে ক্লকওয়াইজ, তাহলে 16 ইনটু ডিসটেন্স কত আমার 20, যেহেতু এটা মিডলে আছে এটা 20 ফিট, 16 ইনটু 20 মাইনাস এই ইউডিএলটা একটা কি দিবে মোমেন্ট দিবে, ইউডিএলটা মিডলে কাজ করবে, তাই না 10 এ কাজ করবে, এবং ইউডিএলটা কত হবে, এটা যেহেতু 0.3 কিপ পার ফিট, তাহলে 0.3 ইনটু কত 20 মানে 6 কিপ, তাহলে 6, 0.3 ইনটু 20 ইনটু ডিসটেন্স কত হবে 10। তারপরে আরেকটা কি আছে আমার, একটা 10 কিপের একটা লোড আছে, তাহলে 10 ইনটু কত 5, আর এই মোমেন্টও কি আমি ধরছি, এটা হচ্ছে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে মাইনাস এম ইকুয়াল টু কত 0, তাহলে আমি এই মাইনাস এটা এখানে নিয়ে আসলে তাহলে এরকম করে লেখা যায়, তাই না? এম ইকুয়ালস টু আসলে কি আসবে এই জিনিসটা, কত আসে এমটা 210 আসে স্যার। এই যে 210 এটা কি হবে কিপ ফিট হবে না, এই ইউনিটটা কি কিপ ফিট, তাই না? আর আপনারা যদি পাউন্ডে নেন তাহলে কত হবে 210 ইনটু 1000 গুণ করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমাদের কি হয়ে গেল, টপ ফাইবার এবং বটম ফাইবারে আমরা স্ট্রেস বের করা শিখলাম। আচ্ছা, দেখেন এটা এই পার্টের যে আলোচনাটা, এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট ছিল না মোমেন্ট আর্ম দিয়ে, সেকেন্ড কনসেপ্টে ছিল মোমেন্ট আর্ম, ওই সেকেন্ড কনসেপ্ট দিয়ে এটা একটু চিন্তা করছে, ঠিক আছে? একই কথা একভাবে করলেই হলো, যেভাবে করেন ইট শুড বি দা সেম অ্যান্সার, হচ্ছে আপনার কি আসবে একই আসবে। এটা এখানে করছে, এটা আপনারা হচ্ছে নিজেরা করেন, সেলফ ওয়ার্ক, এটা সেলফ স্টাডি, ঠিক আছে? 5.5 স্যার। এটা হচ্ছে ওই সেকেন্ড কনসেপ্ট ছিল না আমাদের, সেকেন্ড কনসেপ্টের মতো মোমেন্ট আর্ম দিয়ে, কি দিয়ে মোমেন্ট আর্ম। কারো মনে না থাকলে তারা হচ্ছে ওই ভিডিও দেখে নিন, লেকচার ভিডিও, অথবা প্রিভিয়াস কনসেপ্ট দেখলে হবে, ঠিক আছে? আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারে সরি আমরা প্রথম দিকে যে ম্যাথগুলা করছি ওগুলা দেখলে হবে। আমরা দেখি চ্যাপ্টারের কতটুকু পর্যন্ত গেলাম।
কতটুকু শেষ করবো আমরা। আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত আজকে শেষ করে দিই, অনেকগুলো ম্যাথ করলাম, আপনারা বাসায় বসে এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? 5.6 পর্যন্ত করছি। এখানে এই এক্সাম্পল, এর আগে তাহলে কি ছিল? এটা 5.5 হওয়ার কথা, 5.5, এটা হচ্ছে 5.6। দেখেন আপনার হচ্ছে 5.6 এ আমাদের হচ্ছে একটা নতুন ওয়ে অফ ডুইং দ্য ম্যাথ, ঠিক আছে? যে আমরা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সলভ করা যায়, ঠিক আছে? এই অপশনটা দেখাইছে। তো আমরা যদি খেয়াল করি এখানে দেখেন প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের কি হতেছে, কোশ্চেন কিন্তু সেম অলমোস্ট। A post-tension beam of span হচ্ছে কত 40 feet shown in figure 5.13. It carries a suspended load of a superimposed load of 750 PLF মানে pound per feet in addition to its own weight 300 PLF। তাহলে দেখেন এটার মধ্যে কি আছে, সুপারইম্পোজ আর একটা লোড আছে, ঠিক আছে? তাহলে আমার টোটাল বিমের উপরে লোডটা কত আসবে? 700 প্লাস হচ্ছে কত 300, এটা কি ইউডিএল? জি স্যার। তাই না? আচ্ছা, the initial pre-stress আমাদের কত দেয়া আছে? 138,000 এবং এটা reducing to 120,000 PSI after deducting all loss, মানে লসের পরে 120 হয়। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল কন্ডিশন কি, দুইটা কন্ডিশন আমাদের থাকবে। এবং এটার ক্ষেত্রে দেয়া আছে কি প্যারাবোলিক কেবল হ্যাজ অ্যান এরিয়া অফ কত 2.5 ইঞ্চি স্কয়ার এবং এটা n মডুলার রেশিও কত দেওয়া আছে আপনার 6। কম্পিউট দ্য স্ট্রেস ইন স্টিল এট দ্য মিড স্প্যান, ঠিক আছে? তাহলে মিড স্প্যানই করতে হবে আমাদের। এক নাম্বার হচ্ছে কি আমার স্টিল ইজ বন্ডেড উইথ গ্রাউটিং, সেকেন্ড হচ্ছে কি স্টিল ইজ আনবন্ডেড এন্ড ফ্রি টু স্লিপ। তাহলে দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে কি স্টিল ইজ বন্ডেড বাই গ্রাউটিং, অর্থাৎ এখানে অ্যাঙ্করেজটা আছে, অ্যাঙ্করেজটা আমরা পাবো। এবং এখানে সব ডাটাগুলোকে ওরা আবার একটু ইয়েতে কি বলে এসআই ইউনিটে, ঠিক আছে? মিটার এবং হচ্ছে কিলোনিউটন মিলিমিটার স্কয়ার এই সবগুলাতে ইউনিটে দিয়ে রাখছে এই এই পোরশনটা, ঠিক আছে? নট নেসেসারি যে আপনার ওই ইউনিটে করতে হবে, আপনার যে ইউনিটের দরকার ওই ইউনিটে করলেই হলো। তাহলে দেখেন আমরা মোমেন্ট এট মিড স্প্যান কি হবে, WL²/8। আমার যদি ইউডিএল থাকে, ইউডিএল এর জন্য আমাকে হবে WL²/8, তাহলে ডব্লিউটা আমার কত 300 এবং 50 750 এই দুইটা মিলিত, এবং আমার হচ্ছে স্প্যানটা হচ্ছে কত 40 ফিট। তাহলে এখান থেকে আমি কি পেলাম, মিড স্প্যানে মোমেন্ট পেলাম। এখন আমি যদি প্রি স্ট্রেসের কারণে মোমেন্টের কথা চিন্তা করি, যে প্রি স্ট্রেসের কারণে মোমেন্ট আমরা যেটা চিন্তা করি এফ ই ওয়াই বাই কি আই হয় না, আমার হচ্ছে একটা টার্ম কি থাকে এফ বাই এ আর একটা কি এফ ই ওয়াই বাই আই আর একটা কত এম ওয়াই বাই আই। তাহলে এখানের মোমেন্ট প্রি স্ট্রেসের কারণে একটা মোমেন্ট, সেই মোমেন্টে কি আসে যে প্রি স্ট্রেসিং ফোর্স এবং এক্সেন্ট্রিসিটি। তাহলে প্রি স্ট্রেসিং ফোর্স কি আসবে আমার এরিয়া ইনটু প্রি স্ট্রেস, তাহলে এরিয়া এত আর হচ্ছে আমার কত প্রি স্ট্রেসটা এটা লসের পরে আমার এটা, এবং এক্সেন্ট্রিসিটি হচ্ছে কত 5 ইঞ্চি। দেখেন এখানে এক্সেন্ট্রিসিটি কত দেওয়া আছে, এখান থেকে 5 ইঞ্চি স্যার, এটার যে কেন্দ্র 5 ইঞ্চি, তাহলে ইঞ্চিকে ওরা ফিটে নেওয়ার জন্য এই 5 ডিভাইড বাই 12 করেছে, ঠিক আছে? তাহলে এটা একটা মোমেন্ট আসলো কিসের জন্য, লোডের কারণে, আর একটা মোমেন্ট আসলো কিসের কারণে, প্রি স্ট্রেসিং এর কারণে। আপনি যদি এটা কমন নেই আমরা দেখেন এফ ই, ঠিক আছে, মাইনাস কি এম, এটা ওয়াই ডিভাইড বাই আই, এভাবে লেখা যায় না? জি স্যার যাই। তাহলে এটাকে কি বলা যায়, নেট মোমেন্ট না? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি স্যার। তাহলে জাস্ট একই ম্যাথ এটাকে একটু কি করা হয়েছে,
ঘোরা লেখা আছে। তাহলে এইটার যদি এইটুকে আমি কি লিখতে পারি, এইটুক হচ্ছে তাহলে আমার কি, যে আমার নেট মোমেন্ট। তাহলে নেট মোমেন্ট করে এম দিয়ে লিখতেছে যে এই এমটা, বুঝতে পারছেন? আপনি মনে করতেছেন যে স্যার তাহলে শুধু এম ওয়াই বাই আই হয়ে গেল, ঠিক আছে, আমার তো এফি কই গেল না, ওরা দুইটাকে একসাথে করছে। আপনি যদি আগের মতো করে করেন কোনো সমস্যা নাই, যেভাবে আপনার জন্য কি হয় সুবিধা হয়। সো ইটস নাথিং এলস, এটা আগে যেরকম ছিল এরকমই ট্রেডিশনালি, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমার কি বলছিল, কম্পিউট দ্য স্ট্রেস ইন দ্য স্টিল এট মিড স্প্যান, দ্য স্টিল ইজ বন্ডেড বাই গ্রাউটিং। তাহলে আমার বন্ডেড বাই গ্রাউটিং যদি হয়, এখানে একটু খেয়াল যদি করি আমরা, এখানে দেখেন এই ম্যাথে একটু পিকুলিয়ার জিনিস আসছে। সেটা কি ছিল, এই যে আমার লসটা ছিল এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমার কত ছিল এখানে, কত 120,000 দিয়ে করছি না আমি, 120,000। জি স্যার। তাহলে এটা লস হওয়ার পরে কি আর কমার কথা না? জি স্যার। তাহলে ওটা না হয়ে কি হয়েছে, অ্যাড হয়েছে কেন? ঠিক আছে, এটাই হচ্ছে এই ম্যাথটার স্পেশালিটি। এখন আমি বলি, দেখেন শুরুতে আমার কত ছিল স্ট্রেসটা, 138। আমি কিন্তু 138 দিয়ে করি নাই। এইভাবে চিন্তা করেন, একটা জিনিস যখন একটু লুজ হয়, ধরেন মনে করেন ইনিশিয়ালি যখন দিলেন, যখন লুজ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, একটু কমে যাবে। আবার যখন এটা টাইট হয়ে যাবে তখন আবার কি হয়ে যাবে, বেড়ে যাবে না? জি স্যার। এই জিনিসটাই হয়েছে, মানে বাউন্স ব্যাক করছে, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে কি আর একটা অ্যাডভান্স লেভেল, যেটা হচ্ছে যে আমার স্টিলটা যখন ফার্দার আমার হতেছে স্ট্রেসের মধ্যে চলে আসে, একটা লুজ হওয়ার পরে আমার ইনিশিয়ালি যখন ট্রান্সফার হয়, ট্রান্সফারে একটা কি হয়, লস হয়। সেই লস হওয়ার পরে কংক্রিটে ইনিশিয়ালি যেটা হওয়ার কথা ছিল ওটা না হয়ে আর একটু কি হয়ে যায়, কমে যায়। এরপরে রডটা আবার যখন টান খায় তখন হচ্ছে কিছু স্ট্রেস আমার কি করে গেইন করে। কতটুকু গেইন করবে, যতটুকু আমার হচ্ছে ওই লেভেলে স্ট্রেইনটা আসবে। এই জন্য এই যে আমরা প্রি স্ট্রেসিং, এটা হচ্ছে লস না বলে এটাকে কি বলছি, গেইন। এই সময় আমরা কত ইউজ করছি, এটা কিসের সাপেক্ষে, 120 এর সাপেক্ষে। এটা কিন্তু 138 দিয়ে করি নাই, খেয়াল করেন, এটা কিন্তু কি দিয়ে করি নাই, 138 দিয়ে করা হয় নাই, এটা কি দিয়ে করা হয়েছে, 120 দিয়ে স্যার। 120, ঠিক আছে? জি স্যার। এখন আমাদের হইতেছে সেকেন্ড প্রবলেম যেটা ছিল, যে স্টিলটা যদি আনবন্ডেড হয়, সেই ক্ষেত্রে আমরা হইতেছে যে আনবন্ডেড হলে আমার হইতেছে, ধরেন মনে করেন স্টিল যদি হয় এক এক লেভেলে আমার কি হয়ে যায়, ফ্রিকশন এক এক রকম থাকে, যেটা হচ্ছে আপনাদের ফ্রিকশনাল লসের ভিতরে আপনারা কি করছেন, পড়ছেন। তো এই জন্য আমরা হইতেছে কোন মাথায় কতটুকু স্ট্রেস হবে এটা এক্স্যাক্টলি জানি না, এই জন্য অ্যাভারেজ নিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়, এই জিনিসটা অ্যাভারেজ করে করতে হয়। অ্যাভারেজ স্ট্রেস স্ট্রেন মাস্ট বি অবটেইনড ফর দ্য হোল লেন্থ অফ দ্য কেবল। এবং এই গিভেন ফর্মুলাটা আপনার হচ্ছে এই যেখানে আমাদের এই থিওরিতে আমি যাইনি, ডিরেক্টলি ম্যাথে চলে আসছে, যাতে হচ্ছে আপনাদের এত কষ্ট না করতে হয়, যে প্রুফের যে ব্যাপার স্যাপারগুলো এগুলো আমরা আসেনি, ঠিক আছে? কিন্তু সিম্পল প্রুফ, এটা কোনো ডিফিকাল্ট কোনো প্রুফ না, এটা সহজ একটা প্রুফ। তাহলে আমি স্ট্রেসটা হচ্ছে কত, n বাই l ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ my বাই i dx। তাহলে এখানে এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য হচ্ছে আমার মোমেন্টটা ইন টার্মস অফ x বা ডিসটেন্সে আমার নিয়ে আসতে হবে। দেখেন খেয়াল করে আমাদের মিডল স্প্যানে আমরা করতেছি, তো মিড স্প্যানে আমার হচ্ছে কি, আমি এখানেই হচ্ছে এক্সিসে ধরতেছি, আমরা এদিকে y যদি বলি, বা এদিকে আমি যদি পজিটিভ ধরি, যেভাবে ধরলাম, তাহলে মাঝখানের মোমেন্টকে m নট, এবং এই জায়গার মোমেন্টকে যদি আমি m দ্বারা ডিনোট করি, এবং এই জায়গার এক্সেন্ট্রিসিটি y নট, এবং এই জায়গার এক্সেন্ট্রিসিটি যদি আমার y হয়, কারণ প্যারাবোলার আপনারা জানেন, প্যারাবোলার যখন আঁকা হয় এরকম করে নরমালি আমরা এক্সিস আঁকি, y ইকুয়াল টু 4ax স্কয়ার। আপনারা এই ধরনের সমীকরণ আগে পড়ে থাকছেন, এই জন্য হচ্ছে ওরা সেন্টারটা কোথায় ধরা ট্রাই করছে, মিডলে। তাহলে এটা যদি আমি মোমেন্টারি ইকুয়েশনটা লিখি, যে কোনো জায়গায় যদি আমি সেকশনটা নেই,
তাহলে মোমেন্টারি ইকুয়েশনটা কেমন আসবে? এরকম মোমেন্টারি ইকুয়েশনটা কেমন আসবে? এরকম। এটা সেকশন নিলে আপনারা সবাই পারবেন, ঠিক আছে? আমার মনে হয় না যে এই প্যারাবোলার ইকুয়েশনে কারো এটা প্রবলেম হওয়ার কথা, ঠিক আছে? এটা আপনাদের একটা সেলফ স্টাডি, যদি না পারেন নেক্সট ক্লাসে আমরা আবার ডিসকাস করব, ঠিক আছে? যে এই ইকুয়েশনগুলো আসলে কিভাবে আসলো, তাহলে আপনাদের হচ্ছে একটু মাথা খুলবেন, ঠিক আছে? সবকিছু যদি আমি বলেই দেই দেখা যাবে যে প্রথমে বলে দিলে হচ্ছে ডিফিকাল্ট, সবাই একটু চিন্তা করবেন, না পারলে পরে আমরা ডিসকাস করে ওটা সলভ করে ফেলবো। প্রয়োজনে আপনারা হইতেছে দেখবেন কি বলে প্যারাবোলার ইকুয়েশন কিভাবে লিখে, ঠিক আছে? আমি যে y = 4ax² বা এই জিনিসগুলা এটা দেখবেন কিভাবে আসে ইকুয়েশনগুলা। ওই ইকুয়েশন থেকে আপনার কি আসছে, m আসলো, y আসলো, এই ইন্টিগ্রেশনে যদি m আর y মাল্টিপ্লাই করে দেন, i তো কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই ইন্টিগ্রেশন কতটুকু হবে? আমি এই বাম পাশ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা, মানে -l/2 থেকে +l/2, যেহেতু আমি এই মাঝখানে কি ধরতেছি, কেন্দ্র। তাহলে দেখেন আপনার লিমিটটা কত, -l/2 থেকে +l/2 পর্যন্ত। এই পুরোটা আমার ইন্টিগ্রেট করলে তখন হচ্ছে আমার কি রকম হবে, এরকম হবে। তাহলে এখানে আমি n এর ভ্যালু m0 এবং y0 এই সবগুলা যদি আমি কি করে দেই, বসায় দেই, সবকিছু যদি আমি কি করে দেই, বসায় দেই, সেই বসানোর ক্ষেত্রে আমার হচ্ছে এরকম রেজাল্টেন্ট যেটা আসবে সেটা হচ্ছে কত, 1180। তাহলে এটার সাথে এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, এই হচ্ছে 2100। তাহলে এটা হচ্ছে একটু ডিফারেন্ট এই মেথডে। এখানে কত আসছে আমার 2220, আর এই মেথডে আসলো আমার কত, 1180। ওকে, জি স্যার। তাহলে আমাদের আজকে হইতেছে এই পর্যন্ত, অনেকগুলো ম্যাথই করলাম আমরা আজকে, ঠিক আছে? আল্লাহর রহমতে কিছু ভালোই আমরা আজকে আউটপুট বের করার ট্রাই করছি। তো সবগুলো ম্যাথ আমার কাছে মনে হয়েছে যে ইজি আছে। এই লাস্টের ম্যাথে ইন্টিগ্রেশন পার্টটা হয়তো অনেকেরই প্রবলেম হবে, তো এটা আমরা নেক্সট ক্লাসে যদি কারো প্রবলেম হয়, আমি আশা করি যে আপনারা যারা বুঝতেছেন আরেকজনকে বুঝাই দিলেও এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? ডিফিকাল্ট কোনো জিনিস না, আমি জাস্ট বললাম যে প্যারাবোলার ইকুয়েশন এটা একটু আপনারা দেখবেন, ঠিক আছে? y = 4ax², তাহলে এখান থেকে বুঝবেন যে কেন m = m0 * 1 - x/l2², কেন এরকম, ঠিক আছে? এটা আপনারা তখন বুঝতে পারবেন। ওকে, জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে মিড টার্ম হচ্ছে আমাদের নেক্সট বুধবার ইনশাআল্লাহ, ক্লাস টাইমের দিকেই, ঠিক আছে? আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে আমি কোশ্চেন সেট করে দিব, আর কারো যদি পেমেন্ট কোনো ইস্যু থাকে, ঠিক আছে, উনি আমার সাথে যোগাযোগ করবেন। আইডি ব্লকের ব্যাপারে আপনার যদি কিছু থাকে সেটা আমার সাথে। এক্সাম তো মানে 7টার দিক থেকে নিলে স্যার ভালো হয়, মানে সবাই 7:30টার দিকে অ্যাটেন্ড করতে পারে না স্যার, সারা সাইডে জব করে আচ্ছা তারা। ঠিক আছে, 7টার দিকেই আমরা শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার সিলেবাসটা কি হবে, মানে সিলেবাস হচ্ছে আপনার যে স্যার বলে লস ইন ফ্রিকশন, মানে আজকে যেটা বললাম তার আগের পর্যন্ত, আজকের ক্লাসের আগের ক্লাস পর্যন্ত, আগের ক্লাস পর্যন্ত এটা ফাইনালে থাকবে। স্যার ম্যাথ একটু ইজি করেন স্যার, ঘুরাইলে অনেক স্যার প্রবলেম হয়ে যাচ্ছে স্যার আমাদের। ইনশাআল্লাহ টেনশন করেন না। আসসালামু আলাইকুম। আপনাদের অ্যাটেনডেন্সের স্ক্রিনশট আমি দিয়ে রাখি। স্যার পরীক্ষার সময় কতক্ষণ থাকবে স্যার? এটা আমি এখনো কোশ্চেন করিনি, তো কোশ্চেন করার উপর ডিপেন্ড করবে। সময় ভালোই দিব, ঠিক আছে? সময় নিয়ে জি স্যার, সময় বেশি দিয়েছে, সময় ভালো দিব, টেনশন করেন না। ওকে ঠিক আছে তাহলে, ওকে থ্যাংক ইউ। ম্যাথ থাকবে কয়টা আর